কাজ করছে, সবাই যার যার মতো কাজ করছে এখানে। সবাই কাজ করছে। বৈকাল সমাগত প্রায় আকাশে এরকম নীল আকাশ, তারপর একটু সাদা মেঘ, সেই মেঘের মাঝখান দিয়ে সূর্য তারপরে এইভাবে আমরা দেখলাম আমাদের এই বাড়ি। এই যে একটা কুকুর আছে আমাদের কুকুর, এই কালু, হ্যাঁ কালু, এটা আমাদের কুকুর। হ্যাঁ কালু, হ্যাঁ কালু মনে এই তুলসীর পাতাগুলো খুবই উপকারী, তুলসী পাতাগুলো খুব উপকারী। তো যাই হোক, কথন হবে, দেখা যাক কি বলা যায়, কিছু কথোপকথন হবে, দেখ কি বলা যায়। এখন যে ওই মানে সেই হাই স্কুলের একটা পাঠ্য বাংলায় একটা গল্প ছিল, হাই স্কুলের পাঠ্য বাংলায় একটা গল্প ছিল। গল্পটা হলো এরকম যে মানে কোনটা ভালো কাজ এবং কোনটা মন্দ কাজ এটা বোঝার জন্য কোনো উচ্চ ডিগ্রির দরকার হয় না, অর্থাৎ এর জন্য কোনো বিদ্বান বা পণ্ডিত হতে হয় না, কোনো পাণ্ডিত্যের দরকার নাই। কোনটা ভালো কাজ বা কোনটা মন্দ কাজ এটা বোঝার জন্য কোনো পাণ্ডিত্যের দরকার নাই বা কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দরকার পড়ে না। এটা সাপোর্টে, এই কথার সাপোর্টে একটা গল্প আছে, সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের এক বিশাল দিকপাল, যার অবদান, তার বাংলা ব্যাকরণ বই খুব নাম করা, তারপর তার অনেক গল্প আছে, অনেক লেখা আছে তার। তো লেখার একটা লেখা থেকে আমি যতটুকু পড়েছি, সেই লেখাটা অবশ্য আমার, সেই লেখাটার নামটা আমার, সেই গল্পের নামটা ভুলে গেছি, তবে গল্পটার ধারাটা যেমন ছিল সেটা মনে আছে। যে লেখক একদা স্টিমারে করে চলছেন কোন এক গন্তব্যে, সঙ্গে তার ছোট ভাই ছিলেন, লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং তার ছোট ভাই ছিলেন। সেই ছোট ভাই, তারা দুইজনে বোটের উপরে, সেই স্টিমারের উপরে বিছানা করেছেন। তার স্টিমারটা ততক্ষণে মানে ময়মনসিংহ, বাংলাদেশের যে ময়মনসিংহ এলাকা, ওই ময়মনসিংহ এলাকা তখন পার হচ্ছিল, বা ময়মনসিংহ এলাকার উপর দিয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। মানে গল্পটার একদম যে খুঁটিনাটি তাম ইয়ে নেই, মোটামুটি যে জিসটা সেটা বলতে পারবো। তো তখন ওই ময়মনসিংহের কিছু লোক, তারা যারা এই কৃষি জমিতে মজুরির কাজ করে, তারা কয়েকজন সেই বার্মা, সেই ব্রহ্মদেশ, সেই বার্মাতে যাওয়ার জন্য তারা সেই জাহাজে উঠেছেন। তারা এই দীর্ঘযাত্রা কিভাবে খাবেন, তারপর মানে ওখানে যে তারা মানে কাজ করার আগ পর্যন্ত কি প্রস্তুতিমূলক কি ব্যবস্থা নেবেন, পূর্ব প্রস্তুতিমূলক সেরকম ব্যবস্থা তারা নিয়েছেন। দেখা গেছে যে এরকম
বাঁশের যে চোঙ আছে, সেই বাঁশের চোঙ আছে, চোঙ মানে বাঁশ কেটে ওটা কেটে চোঙ বানানো হয়, সিলিন্ডার টাইপের আর কি। সেখানে আবার একটু দড়ি দিয়ে বা একটু সুতো দিয়ে বেঁধে এটা আঙ্গুলে করে নেওয়া যায়, সেখানে একটা সিপি দিয়ে আটকে দিয়ে সেখানে তারা সরিষার তেল, কেরোসিন এগুলো নিয়েছে। তারপর নিয়েছেন হলো ওই পোটলাই করে, তারা পোটলা করে, বিভিন্ন পোটলা করে তারা শুকনো খাবার যেমন মুড়ি, চিরা, খই এগুলো নিয়েছেন, মানে লেখকের ভাষ্য মতে এগুলো নিয়েছেন। তো নিয়ে তারা রওনা দিয়েছেন সেই ব্রহ্মদৃষ্টির দিকে। তো কথা হলো যেটা, সেটা হচ্ছে যে হঠাৎ করে তখন দেখলেন, এক সময় দেখলেন যে লেখক দেখলেন যে এই মানে এই মজুরের কয়েকজন মজুর, এই একজন সর্দার আছেন মনে হলো যে তিনি খুব একটু ব্যস্তর মতো হয়ে গেছেন, যে এদিক ওদিক তাকাচ্ছেন, এবং তার সঙ্গে আর একজন। তো লেখক চিন্তা করলেন যে নামাজের ওয়াক্ত হয়েছে, এই নামাজের ওয়াক্তে তারা নামাজ পড়বেন হয়তো, সেই জন্য একটু জায়গা বা একটু মানে কাপড় বিছানোর জন্য তারা চেষ্টা করছেন যে যেখানে নামাজ পড়বেন। তো নামাজ পড়বার সেই জায়গাটা মানে জায়গাটা সংকুলন করার জন্য, জায়গাটা জাস্ট নেওয়ার জন্য একটু এদিক ওদিক তাকাচ্ছেন। তো লেখক তখন তার ছোট ভাইকে বললেন যে তাদের বেড দুটা গুছিয়ে নিতে। তো সঙ্গে সঙ্গে লেখকের ছোট ভাই ওই বিছানাটা মানে তাদের শোয়ার যে বা রেস্ট নেওয়ার যে বিছানা, ওই বিছানাটা তারা সরে নিলেন। সরে নেওয়ার ফলে তারা বেশ মানে তারা নামাজের এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য তারা ব্যবস্থা তৈরি করে ফেললেন। যথারীতি তারা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করা শেষে ওই তাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি এই লেখকের কাছে আসলেন। লেখকের কাছে এসে বললেন যে আজকের নামাজের যে সওয়াব হবে, এই সওয়াবের আপনি একজন অংশীদার। তো লেখক তো অবাক হয়ে গেলেন। লেখক অবাক হলেন না, এটা লেখক একটু অবাক হওয়ার ভান করলেন বা এরকম দেখালেন যে মানে এই কৃষক লোক কি বলে, তাকে তার অনুসন্ধিৎসু, লেখকের অনুসন্ধিৎসু মন, সেটা জানার জন্য একটু আকুল হয়েছেন, এরকম একটা ভাব লেখক বুঝালেন যে যে মানে এই নামাজের যে সওয়াব হলো, সেই সওয়াবের একজন অংশীদার লেখককে ওই দিনমজুর বললেন। লেখক তার উত্তরে বললেন একটু অনুসন্ধিৎসু ভাবে যে আমি তো অমুসলিম, আমি কিভাবে আপনার নামাজের সওয়াবের অংশীদার হব। এই লেখকের এই কথা শুনে সেই মজুর অবাক হয়ে গেলেন, যে এই জন্য অবাক হয়ে গেলেন যে এরকম কথা সচরাচর হয়তো শোনেননি বা এরকম প্রশ্নের কখনো মুখোমুখি হননি। তা সেই মজুর শুনে তো অবাক, কি উত্তর দিবেন। একটু ভেবে বললেন যে বাবু, আমরা আশরাফ আতরাফ বুঝি না, আমরা শুধু বুঝি যেটা ভালো কাজ সেটা সবসময় ভালো কাজের সওয়াব সবসময় আছে।
অর্থাৎ ভালো কাজের যে বরকত, ভালো কাজের যে দাম, এটা সবসময় আছে। এবং ভালো কাজ করলে সৃষ্টিকর্তা তাকে সওয়াব দেন, এটাই আমরা জানি, এর বেশি কিছু জানি না। আপনি একটা ভালো কাজ করেছেন, সরি, আপনি আমাদের নামাজের এই ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমরা আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আপনি এই অর্থে আপনি একটা ভালো কাজ করেছেন বিধায় আপনি এই অর্থে আপনি এই সওয়াবের অংশীদার। এই কথা শুনে লেখক সত্যি সত্যি অবাক হয়ে গেলেন। লেখক চিন্তা করলেন যে আমাদের দেশে সেই তথাকথিত ইউনিভার্সিটি পড়ুয়ারা, অর্থাৎ সর্বোচ্চ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া ভদ্রলোকেরা কবে এই এই কৃষকটির মতো মঙ্গল চিন্তা করবেন, অর্থাৎ এই কৃষকটির জন্য মতো বলবেন যে কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ, এই ভালো মন্দর বিচার করা শিখবেন। এই কৃষকটির কথা থেকেই একটা জিনিস স্পষ্ট বোঝা গেল যে আসলে ভালো কাজ এবং মন্দ কাজের জন্য, এটা বোঝবার জন্য কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চতর ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি কোনো দরকার পড়ে না। অর্থাৎ এখানে হিতাহিত জ্ঞান, বিবেক, বুদ্ধি বা বিবেকের বাণী, এগুলি যথেষ্ট, তাছাড়া আর কিছু নেই। তো মানুষকে যুগে যুগে মানুষকে চালায়, যেমন আইন। এই আইনটা তো করা হয়েছে মূলত মানুষকে শাসন করার জন্য, কিন্তু আইনটা কিন্তু আবার মানুষই তৈরি করেছে। তাহলে যিনি আইনটা তৈরি করলেন তার মধ্যে যে গুণটা কাজ করলো, সেই গুণটা হচ্ছে তার মধ্যে যে স্ট্রং সেন্স, অর্থাৎ হচ্ছে কি স্ট্রং সেন্স মানে বাংলা কি বলবো, স্ট্রং সেন্স মানে মানে তীক্ষ্ণ অনুভূতি, অর্থাৎ শক্ত অনুভূতি। এই শক্ত অনুভূতি থেকে তাদের মধ্যে যারা আইন তৈরি করেন, এই শক্ত অনুভূতি বা তীব্র অনুভূতি, এই তীব্র অনুভূতি, এই স্ট্রং সেন্স থেকেই তাদের মানুষকে চালানোর জন্য, অর্থাৎ দেশে একটা সুশাসনের জন্য তারা আইন তৈরি করলেন। আইন তৈরি করে সমাজকে বসবাসযোগ্য করলেন। এখানে কিন্তু মানুষই মানুষকে শেখাচ্ছেন। তো কাজেই সবাই মানে একদম জন্ম থেকেই শিখে আসে না। এই সমাজের মধ্যে চলতে যে